আচ্ছা, আমরা এই প্রসঙ্গে হয়তো আরেকবার আলোচনায় আসবো। আমি একটু দর্শকদের প্রশ্ন দেখি। জিয়া নামে একজন প্রশ্ন করেছে যে এক বিশ্ব ব্যবস্থার কথা বলা হচ্ছে, এটা কি কোনো সুফল বয়ে আনবে? হ্যাঁ, এক বিশ্ব ব্যবস্থার কথা বলা হচ্ছে, এটা কি কোনো সুফল বয়ে আনবে? এক বিশ্ব ব্যবস্থা মানে মুখে বললে তো হবে না, মানে উম্মার যে কনসেপ্ট এইটা যদি আসে তাহলে অবশ্যই সুফল হবে। উম্মার কনসেপ্ট মানে কি দেখেন, এই যে জাতীয়তাবাদ এটাও কিন্তু একটা সংকীর্ণতা, যেমন জাতিবাদ একটা সংকীর্ণতা। যেমন দেখেন ইসরায়েল একটা ধর্মভিত্তিক রাষ্ট্র, সেখানে বহু ধর্মের মানুষ আছে, একমাত্র ইহুদি থাকবে এটা তো হতে পারে না, তাই না? ঠিক একইভাবে আপনি বলছেন একমাত্র একটা মুসলিমই শুধুমাত্র থাকবে এটা রাষ্ট্র, সেটাও হতে পারে না। উম্মার কনসেপ্ট কিন্তু এইসব শুধু মুসলিম থাকতে পারবে, সোকল মুসলিম। মুসলিমের কিন্তু আরও অন্যরকম মিনিং আছে। মুসলিম আছে যিনি সৎকর্ম করেন, সুকর্ম করেন, পৃথিবীর যে কোনো সুকর্মকারী মুসলিম, তাই না? তাহলে মুসলিম আর আমাদের এই যে তথাকথিত ইমামদের যে মুসলিম কনসেপ্টের মধ্যে পার্থক্য আছে। মুসলিম শব্দের আবেদনিক অর্থ আমাদের বোঝার প্রশ্ন আছে, ইসলাম শব্দের আবেদনিক অর্থ বোঝার পার্থক্য আমাদের বোঝার ব্যাপার আছে, আয়াত শব্দের অর্থ বোঝার ব্যাপার আছে, আল্লাহ শব্দের অর্থ বোঝার ব্যাপার আছে, উম্মা শব্দের অর্থ বোঝার ব্যাপার আছে আমাদের। এইগুলো আমরা যদি বুঝতে পারি তাহলে দুনিয়া যদি এই সারা পৃথিবীতে, ধরেন আজকে আমি পাকিস্তানে যেতে আমার ভিসা লাগে, ইন্ডিয়ায় যেতে ভিসা লাগে, আমি কি ৭১-এর আগে পাকিস্তানে যেতে আমার ভিসা লাগতো? ৪৭ আগে কি ভারতে যেতে ভিসা লাগতো? তো ঠিক এমনিভাবে রাষ্ট্র হওয়ার আগে পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তে আমি যেতে আমার কেন ভিসা লাগবে? আমি তখন মানব জাতি, সারা দুনিয়ার সম্পদ আমার। আজকে যশোরে যদি একটা তেল পাওয়া যায়, সেটার বেনিফিশিয়ারি কি ওই হাতিয়ার একটা মানুষ না? কেন? যে দেশ এক, কিন্তু আজকে যশোর যদি একটা আলাদা রাজ্য হয়, রাষ্ট্র হয়, তাহলে যশোরের তেল তো হাতিয়ার মানুষের জন্য আনন্দের কিছু না। তাই পৃথিবীতে যদি বর্ডার না থাকতো, তাই সারা পৃথিবীর সম্পদ সারা দুনিয়ার মানুষের সম্পদ, তাই নয় কি? তাই না? আচ্ছা, আর তখন কি হতো? প্রথম ব্যাপারটা হচ্ছে যুদ্ধই থাকতো না। পৃথিবীর এখন পর্যন্ত মোট আয়ের সিংহভাগ তো যুদ্ধে ব্যয় হচ্ছে রে ভাই, অস্ত্রের পিছনে ব্যয় হচ্ছে। তারপরেও আমরা এখন খেয়ে বেঁচে আছি। অর্থাৎ এই বিশ্ব প্রকৃতিতে এমন মানুষ সে দেবে না, জন্ম দেবে না যার ভার এই প্রকৃতি বহন করতে পারে না। এটা ল অফ দি নেচার। তাই সংকট কেন? এটা আমাদের সৃষ্টি। এই ভোগবাদ এটা আমাদের সৃষ্টি। কমিউনিজম বলেন আর ইসলামিজম বলেন, মৌলিক পার্থক্য নেই, আমাদের ব্যাখ্যায় পার্থক্য রয়েছে। হ্যাঁ, কমিউনিজমের অনেক সীমাবদ্ধতা আছে, কারণ এই 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 যে উম্মার কনসেপ্টের ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা আছে। তারপর আমরা মার্কস কতটুকু পড়েছি সেটা নিয়েও প্রশ্ন আছে, তাই না? কিন্তু আমরা গভীরে গেলে দেখব যে এই উম্মার কনসেপ্ট, যেটা মার্কসে বলা হয়েছে আন্তর্জাতিকতাবাদ, এই উম্মার কনসেপ্টটা মোর দেন আধুনিক, তাই না? সাম্যের কনসেপ্ট আর ইনসাফের কনসেপ্টের মধ্যে বহুত পার্থক্য রয়েছে। ইনসাফ একটা সামগ্রিক ব্যাপার। ইনসাফে একটা কুকুরও তার অধিকার থেকে বঞ্চিত হয় না, একটা ব্যাকটেরিয়াও আপনি বিনা কারণে মারতে পারেন না, এটা হচ্ছে ইনসাফ, তাই না? তাহলে সাম্য যদি আপনার এইটা আসে, উম্মার কনসেপ্ট বা এক বিশ্ব কনসেপ্ট যদি পৃথিবীতে আসে, এর থেকে স্বর্গীয় তার কিছু হতে পারে না। জি, আমরা দেখেছি যে ইরানের মধ্যে, ইরানের অভ্যন্তরে কিছু আন্দোলন আছে, সেই আন্দোলনটা কতটুকু বাস্তবসম্মত বা কতটুকু দেখানো হচ্ছে, আমরা তো যা দেখি মূলত পশ্চিমা মিডিয়ার দেখানো জিনিস। তো এই যে আন্দোলনটা হচ্ছে, এখানে একটি বিষয় সামনে আনা হয়েছে, নারীরা স্কার্ফ ব্যবহার করতে পারবে কি পারবে না, নারী স্বাধীনতা কতটুকু থাকবে কি থাকবে না, এই নিয়ে দ্বন্দ্ব। তো আজকের এই যে দুনিয়া, এই দুনিয়ায় আসলে নারীদেরকে ঘরে আবদ্ধ করার যে চেষ্টা যদি হয়ে থাকে ইরানে, আমি জানি না ইরানের সর্বশেষ পরিস্থিতি আপনি কীভাবে ব্যাখ্যা করবেন, তো এটাকে কিভাবে এখনকার মানুষ সমর্থন করতে পারে? দেখুন, যারা এই যে নারী স্বাধীনতা নিয়ে এত মায়া কান্না কাঁদছে, তারা এই যে অ্যাপস্টাইন ঘটনায় যে নারীদের, শিশুদের সাথে যে আচরণ করেছে, গোটা পুঁজিবাদী সভ্যতায় নারী নিয়ে তাদের কথা বলার কি কোনো জায়গা আছে? এক। আর এই যুদ্ধে প্রথমে, এই যে চলমান যুদ্ধে প্রথমে একটা ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে গুলি করে মানুষ মেরে ফেলা হয়েছে বম দিয়ে, 100 ছাত্রী মারা গেছে। ইরানে তো ছাত্রীরা লেখাপড়া করছে, তাই না? আচ্ছা, তাহলে ছাত্রীদের লেখাপড়া করানোর যদি ইরান করায়, তাহলে ছাত্রীদের ঘরের মধ্যে রেখেছে, এটা তো ঠিক না। ইরানে নারী ডাক্তার আছে না, চাকরি করছে না, তারা আছে। কথা হচ্ছে হেজাব। দেখুন, হেজাবটা একটা সাংস্কৃতিক, যেমন হেজাব আমি কাপড় পরবো না, এটা একজনদের সংস্কৃতি। এই সংস্কৃতি আমি কাপড় পরবো না, উলঙ্গ থাকবে, এই সংস্কৃতি ভালো কি মন্দ সেটা তাদের ব্যাপার, এটা তাদের অধিকার নিয়ে আমি কথা বলছি না। কিন্তু আমার মনে আছে ইরানি এক নোবেল লরেট একজন নারী, তাকে কিন্তু নোবেল পাওয়ার পরে তিনি হেজাব ছিলেন মাথায়, তাকে কিন্তু এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, ইউরোপিয়ান কোনো একজন সাংবাদিক, যে আপনি একজন নোবেল লরেট, আধুনিক শিক্ষিত মানুষ, আপনি এই যে হেজাব পরেন, এটা আপনি কিভাবে করেন? আধুনিক আজকের যুগে কি এটা প্রাসঙ্গিক বা এটা কি সুন্দর? ও বলছে সভ্যতার
সভ্যতার প্রথম ব্যাপারটাই হচ্ছে উলঙ্গ থেকে পোশাক পরা। এটা হচ্ছে সভ্যতার প্রথম মানদণ্ড। সেই পোশাকটা হচ্ছে আমার সভ্যতার জার্নিতে আসা। আপনি সেটাকে খুলে ফেলা বলছেন আধুনিকতা। উলঙ্গ পানা কোনো আধুনিকতা হতে পারে? তো এটা একটা বিষয়। তাহলে হিজাবের কথাটা এই হচ্ছে ভোগবাদিতা, অর্থাৎ আমি আমার শরীর দেখাবো না, এটা আমার স্বাধীনতা। আপনি আসলে দেখতে চান, আপনি আমাকে পণ্য বানাতে চান। আপনি দুনিয়ার সব জায়গায় দেখেন, আপনি জান নাই যে ইহুদিদের যারা ধর্মীয় পুরোহিতরা আছেন, যে খ্রিস্টানদের যারা নান আছেন বা ফাদাররা আছেন বা তাদের নারীরা আছেন, দেখেন তো তাদের পোশাকগুলো পৃথিবীর কোন ধর্মে বেলিল্লাপানা, এই উলঙ্গপানা কোন ধর্ম অ্যাডমিট করেছে? তো সভ্যতা মানে পোশাক, তাই না? তারপরে এইগুলো আমাদের ভাবার ব্যাপার আছে। ইরানে নারী স্বাধীনতা নেই তো কোথায় নারী স্বাধীনতা আছে? নারী স্বাধীনতা বলতে আসলে আমি কি বুঝি, এটা হচ্ছে বিষয়, এটা হচ্ছে দৃষ্টিভঙ্গির কথা। এক, 2 নম্বর হচ্ছে যে ইরানে যেটা ঘটছে, দেখেন ইরানে আন্দোলন হচ্ছে, এটা সত্যি। হ্যাঁ, অবশ্যই ইরানে তো দারিদ্রতা রয়েছে, তো তার ওষুধ কিনতে পারছে না। হাসপাতাল থেকে এই 80 সাল থেকে আজকে পর্যন্ত মৃত্যুর লাশ বেরিয়ে যায় একের পর এক, শুধু নিষেধাজ্ঞার কারণে। তার সম্পদ রয়েছে, টাকা রয়েছে, সে ওষুধ কিনতে পারছে না। এই তার কাছে তার আবার নারী স্বাধীনতা, হিউম্যান রাইটস নিয়ে কথা বলার কোনো অধিকার আছে যে তার টাকা আছে অথচ ওষুধ কিনতে পারবে না? তো এইটা নিয়ে আমরা কথা বলছি, আমরা ওইগুলো হাইলাইট করছি। তা এখন ওখানে অভাব রয়েছে, সত্যিই তো অভাবের কারণে মানুষ তো রাস্তায় নামবে। সেই জন্যই কিন্তু এই আলী খামেনি বলেছিলেন এই আন্দোলন কিন্তু ন্যায়সঙ্গত, তাদের তো দারিদ্রতা রয়েছে, তোমরা তাদের পরে খড়গহস্ত হয়ে না। কিন্তু যখন দেখা গেল এটা আন্দোলনটা আসলে ইম্পোজ করা হয়েছে, ওই পলাতক সেই পাহলবী রাজবংশের সেই উচ্ছিষ্টভোগী ব্রিটিশের তার সন্তান উস্কাচ্ছে, ইহুদিরা উস্কাচ্ছে। আরও মজার ব্যাপারটা কি জানেন? এই যে ইরানে যে সমস্ত উস্কানি দাতাদেরকে গ্রেপ্তার করেছে, তো বড় অংশ দেখা গেছে আজকে ভারতের লোক, বড় অংশ। এবং কি এই যে আজকে যে যুদ্ধটা চলছে, 2 দিন আগে ভারতের ব্রাহ্মণ্যবাদী মোদী সাহেব 2 দিন আগে ইসরায়েলের সাথে বসে এসেছে। তার মানে এই লড়াইটা কিন্তু ইসলাম ভার্সেস আদার্স, ইসলাম ভার্সেস আদার্স। একটা জীবন ব্যবস্থার বিরুদ্ধে একটা জীবন ব্যবস্থা, একটা ভোগবাদী জীবনের বিরুদ্ধে সামগ্রিক জীবনের ধারণার লড়াই। এই লড়াইটাকে ক্যামফ্লেজ করার জন্য এগুলো করা হচ্ছে। সত্যি তো কোনো অভাব আছে, কিন্তু এই অভাবের কারণ কি ইরানের গভর্নমেন্টের দুর্নীতি? এই অভাবের কারণ কি ইরান গভর্নমেন্টের উদাসীনতা, অব্যবস্থাপনা? মোটেই না। এই অভাবের কারণ হচ্ছে এই পশ্চিমাদের রাজনৈতিক অর্থনৈতিক যে রাজনীতি, সেটা।